আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং শুভ সকাল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত লেকচারে প্যাটেন্ট প্যাটেন্ট সনদ পাওয়ার জন্য যে চারটি উপাদান, প্যাটেন্ট সুবিধা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চেষ্টা করব প্যাটেন্ট নিবন্ধন করার প্রক্রিয়া, তারপরে ট্রেডমার্ক এবং কপিরাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো লিখে রাখার চেষ্টা করো। চলো শুরু করা যাক। প্যাটেন্ট নিবন্ধন করার প্রক্রিয়া। বাংলাদেশে যদি কোনো ব্যক্তি হোক বা বাংলাদেশের বাইরে কোনো ব্যক্তি হোক, যদি বাংলাদেশে কেউ প্যাটেন্ট নিবন্ধন করতে চায়, তাহলে 1911 সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুযায়ী প্যাটেন্ট নিবন্ধন করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমত আবেদনপত্র জমা দিতে হবে। বাংলাদেশের হোক বা বাংলাদেশের বাইরে কোনো লোক হোক, যদি সে বাংলাদেশে নিবন্ধন করতে চায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই একজন হোক বা একাধিক মানুষ হোক, সেক্ষেত্রে তাকে প্যাটেন্টের যে নিবন্ধনের অফিস আছে সেই অফিস থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে নির্ধারিত ফি সহ সেই ফর্মটা নিবন্ধকের নিকট জমা দিতে হবে। তবে মনে রাখতে হবে, আবিষ্কারক যদি বা উদ্ভাবনকারী একাধিক ব্যক্তি হয়, সেক্ষেত্রে প্রথম আবিষ্কারককে তার উল্লেখ করতে হবে। এছাড়াও আবিষ্কারক বা উদ্ভাবনকারীর পক্ষ থেকে যদি অন্য কেউ প্যাটেন্ট নিবন্ধন করার জন্য আবেদন করে, তাহলে অবশ্যই আবিষ্কারক বা স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষ রয়েছে তাদের অনুমোদনের প্রয়োজন পড়বে। আবিষ্কারের প্রকৃতি বর্ণনা। প্যাটেন্ট নিবন্ধন করার আবেদন করার পরে যেই বিষয়বস্তুটা জন্য প্যাটেন্ট করা হবে তার প্রকৃতি, সে কিভাবে কাজ করবে, তার বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা নিবন্ধকের নিকট জমা দিতে হবে। প্রয়োজন পড়লে নিবন্ধকের নিকট তা আবিষ্কারকের মডেল বা ড্রয়িংও জমা দিতে হতে পারে এবং বিস্তারিত পদ্ধতি কিভাবে সে আবিষ্কার করলো সে বিষয়টাও সেখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অসম্পূর্ণ আবিষ্কারের ক্ষেত্রেও প্যাটেন্ট করার জন্য আবেদন করা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার তারিখ থেকে 9 মাসের মধ্যে সম্পূর্ণ আবিষ্কারটি নিবন্ধকের নিকট জমা দিতে হবে, অন্যথায় সেই প্যাটেন্ট নিবন্ধনের জন্য আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আবিষ্কার বা আবেদনপত্র পরীক্ষা। প্যাটেন্টের জন্য আবেদন এবং আবিষ্কারের প্রকৃতিটা বা ড্রয়িং বা ডিজাইন পাওয়ার পর নিবন্ধক সেটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিরীক্ষকের নিকট পাঠাবে। নিরীক্ষক সেগুলো বিশদভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার বিষয়বস্তুর সাথে তার মানে বর্ণনাকৃত বিষয়ের সাথে আবিষ্কারের প্রকৃতি, তার নাম, তার বৈশিষ্ট্য সবকিছু মিলে কিনা তা বিশদভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। প্রয়োজনে নিরীক্ষক যদি কোনো পরিবর্তন আনতে হয় সেই আবেদনটিতে, সেটার জন্য সে পরামর্শ দিয়ে থাকবে। আবেদনপত্র গ্রহণ। যদি কোনো সমস্যা না থাকে, পরীক্ষা নিরীক্ষা করার পর আবেদন বিষয়বস্তুটি যদি সঠিকভাবে গণ্য হয় এবং সেটা সেই পর্যন্ত থাকে এবং যে চারটি উপাদানের কথা উল্লেখ করা হয়েছিল সেগুলো পরিপূর্ণ করে, সেই শর্ত মেনে চলে, তখন নিবন্ধক আবেদনপত্রটি গ্রহণ করবেন এবং বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারী বা আবিষ্কারক বা উদ্ভাবনকারীকে জানিয়ে দিবেন, সাথে সাথে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিবেন, বিজ্ঞপ্তি দিয়ে দিবেন নিবন্ধক, যাতে যদি কারো কোনো অভিযোগ থাকে, কারো কোনো সে বিষয়ে যদি কোনো মতামত থাকে এবং অভিযোগ থাকে, যাতে তারা জানতে পারে। প্রয়োজনে নিবন্ধক নিজে সেই বিষয়বস্তুটি বা সেই আবিষ্কারটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিবেন প্রদর্শনের জন্য, সবাই দেখতে পারে। সবশেষে প্যাটেন্ট সনদ প্রদান। যদি কারো কোনো অভিযোগ না থাকে নির্ধারিত বিষয়ের প্রতি, বা অভিযোগ থাকলেও তা যদি সুস্পষ্টভাবে প্রমাণ করতে না পারে, তখন নিবন্ধক তার নিবন্ধকের নিজস্ব সিল সহ প্যাটেন্ট সনদ আবেদন প্যাটেন্টের যে আবিষ্কারক তাকে প্রদান করবে।
এভাবে আবিষ্কারক বা উদ্ভাবনকারী প্যাটেন্টের সনদ পেয়ে যাবে। আর বাংলাদেশের মেয়াদ অনুযায়ী এই আবিষ্কারকের প্যাটেন্ট সনদ পাওয়ার পরে 16 বছর পর্যন্ত সে এই সুবিধা ভোগ করতে পারবে। তো সবাইকে বুঝতে পারছো প্যাটেন্ট নিবন্ধন করার প্রক্রিয়া। প্যাটেন্ট নিবন্ধন করতে গেলে প্রথমত আবেদনপত্র জমা দিতে হবে, তারপরে হচ্ছে সেই আবেদনপত্রের সাথে কিভাবে আবিষ্কার করা হলো, আবিষ্কারের প্রকৃতিটা কি, বিষয়বস্তুটা কি, এবং কি আবিষ্কার করলো, এর কাজটা কি, এই সম্পর্কে বর্ণনা করতে হবে। অসম্পূর্ণ আবিষ্কারের ক্ষেত্রেও প্যাটেন্ট নিবন্ধনের জন্য আবেদন করা যাবে, তবে কথা হচ্ছে এক্ষেত্রে আবিষ্কারককে অবশ্যই আবেদন করার পরে, নিবন্ধন আবেদন করার পরে 9 মাসের মধ্যে সম্পূর্ণ আবিষ্কার নিবন্ধকের নিকট জমা করতে হবে এবং নিবন্ধক আবেদনপত্র পাওয়ার পরে সেটা গ্রহণ করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিরীক্ষকের নিকট পাঠাবেন। নিরীক্ষক যদি পরীক্ষা নিরীক্ষা করে কোনো সংশোধন বা সংশোধনের প্রয়োজন হয় তা জানিয়ে দিবেন। আর যদি কোনো কিছুর প্রয়োজন না হয়, কোনো সমস্যা না থাকে, তখন নিবন্ধক আবেদনপত্রটি গ্রহণ করবেন এবং নিজ দায়িত্বে পত্রিকা বিজ্ঞাপন দেবেন। প্রয়োজনে সেই পরিদর্শন বা প্রদর্শনের ব্যবস্থা করবেন। যদি কোনো কারো কোনো অভিযোগ না থাকে সেই বিষয়ে, তাহলে নিজস্ব শিলমোহর সহ প্যাটেন্টের সনদ আবিষ্কারকের নিকট, আবেদনকারীর নিকট পৌঁছে দিবেন। এটা ছিল প্যাটেন্টের নিবন্ধন প্রক্রিয়া। তো এরপরে বিষয় হচ্ছে ট্রেডমার্ক। আমরা এই অধ্যায়ে জানবো প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই গুরুত্বপূর্ণ তিনটা আইন এবং অন্যান্য আইন সম্পর্কে। তো প্যাটেন্ট তো সবাই বুঝতে পারছো, আসলে প্যাটেন্টটা হচ্ছে কোনো নতুন বিষয়বস্তু বা প্রযুক্তি বা শিল্পপণ্য বা নতুন কোনো প্রযুক্তি বা পণ্য আবিষ্কার করার ক্ষেত্রে আবিষ্কারের অধিকার রক্ষা করা প্যাটেন্ট আইনের মাধ্যমে। তো ট্রেডমার্ক কি আসলে? দেখি আমরা ট্রেডমার্ক। তোমরা সবাই জানো যে ব্র্যান্ড নেম, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এর স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য, লোগো, চিহ্ন, যেভাবে যার মাধ্যমে আমরা ব্যবসাটাকে চিনতে পারি, এগুলো যাতে এই পণ্য বা কোনো নাম যাতে অন্য কেউ দখল করতে না পারে, তার জন্য একটি আইন প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ট্রেডমার্ক আইন। দেখা যাক ট্রেডমার্ক আসলে কি। ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্র সূচক, বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায়কে বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিককে তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। অর্থাৎ ট্রেডমার্ক হলো যে কোনো পণ্য বা ব্যবসায়ের একটা স্বতন্ত্র সূচক, ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স, বৈশিষ্ট্য, চিহ্ন বলতে পারি, প্রতীকও বলতে পারি, নামও বলতে পারি, ব্র্যান্ড নেমও বলতে পারি, যার মাধ্যমে আমরা ওই পণ্যটাকে বা ওই ব্যবসাটাকে সবাই সহজে চিনতে পারি এবং ওই পণ্য বা ব্যবসাটাকে যাতে ওই মালিক একমাত্র নিজেই ব্যবহার করতে পারে, এর সুবিধা ভোগ করতে পারে, তার জন্য হচ্ছে যে আইন প্রযোজ্য তাকে বলা হয় ট্রেডমার্ক আইন। চলো দেখি বাংলাদেশে প্রচলিত ট্রেডমার্ক আইন 2009 সালে ট্রেডমার্ক সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ট্রেডমার্ক বলতে কোনো ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান, রঙের সমন্বয় বা এদের যে কোনো রূপ সমন্বয়কে বোঝায়। এখানে রঙের সমন্বয় বলতে বুঝতে পারো কি আসলে, যেমন গ্রামীণফোন একটা লোগো আছে, তিনটা তোমার পাতা বিশিষ্ট, তারপরে তোমার বাংলা লিঙ্কের দেখো টাইগারের সাব বিশিষ্ট, এভাবে চিনতে পারি আমরা। তো ট্রেডমার্ক বলতে আসলে যে কোনো ডিভাইসকেও বুঝতে পারি, ব্র্যান্ডকেও বুঝতে পারি, কোনো নামকেও বুঝতে পারি, লেভেলকেও বুঝতে পারি, স্বাক্ষরকেও বুঝতে পারি, প্রতীককেও বুঝতে পারি, অথবা কোনো রঙের সমন্বয়কেও বুঝতে পারি। তো ট্রেডমার্ক আইনের মাধ্যমে এই মালিকের নাম বা কোনো পণ্যের নাম বা কোনো ব্যবসায়ের নাম অন্য কেউ ব্যবহার করতে পারে না। বাটা বাটা একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড, অ্যাপেক্স, ইউনিলিভার, এই বেক্সিমকো, স্কয়ার, বসুন্ধরা গ্রুপ, এই সমস্ত যে পণ্যের নাম রয়েছে, ব্যবসায়ের নাম রয়েছে, প্রতীক রয়েছে, ব্র্যান্ড ভ্যালু রয়েছে, এগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যদি করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে, যদি সেই ট্রেডমার্ক নিবন্ধন করা থাকে। ওকে, তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি আমরা। বাংলাদেশে প্রচলিত ট্রেডমার্ক আইন হচ্ছে 2009 সাল। বাংলাদেশে প্রচলিত ট্রেডমার্ক আইন হচ্ছে 2009 সাল। সর্বপ্রথম ফ্রান্সে 1857 সালে ট্রেডমার্ক আইন পাস হয়। যুক্তরাজ্যে আইন
পাশ হয় 1862 সালে। যুক্তরাজ্যে ট্রেডমার্ক আইন পাশ হয় 1862 সালে। ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ হচ্ছে 7 বছর। যদি কোনো তার ট্রেডমার্কে নিবন্ধন করে তাহলে তার মেয়াদ হচ্ছে 7 বছর। তবে ভালো কথা, ট্রেডমার্কের পুনরায় রিনিউ বা পুনর্নবায়ন করা যায়। তবে এরপরে একবার নিবন্ধন করা নবায়ন করা হলে তার মেয়াদ হচ্ছে 10 বছর। অর্থাৎ যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ কত বছর, 7 বছর। আর যদি প্রশ্ন আসে নবায়নযোগ্য ট্রেডমার্কের মেয়াদ কত বছর, 10 বছর। মনে থাকবে? অর্থাৎ প্রথম নিবন্ধন করা হলে মেয়াদ হচ্ছে 7 বছর, তারপর আবার যদি তুমি নবায়ন করো তারপর 10 বছর পর্যন্ত সুবিধা পাবা, তারপরে আবার এভাবে নিবন্ধন করতে থাকলে তুমি 10 বছর করে সুবিধা ভোগ করতে পারবে। ট্রেডমার্কের সুবিধা দেখো, ট্রেডমার্কের ক্ষেত্রে কোন কোন পক্ষগুলো সুবিধা প্রাপ্ত হয়। প্রথমত মালিকের সুবিধা। কিভাবে মালিকের সুবিধা? আমরা জানি ট্রেডমার্ক হচ্ছে নাম বা ব্র্যান্ড বা প্রতীক বা স্বাক্ষর চিহ্ন ইত্যাদি। তো যদি ট্রেডমার্ক নিবন্ধন করা থাকে এবং এর মালিক যদি একবার সেই পণ্য বা সেই ব্যবসাটিকে বাজারে প্রতিষ্ঠিত করতে পারে, সুনাম অর্জন করতে পারে, প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে তার মালিক কিন্তু ওই ব্র্যান্ড বা ওই নামের আওতায় যতই পণ্য বাজারে ছাড়ুক না কেন তার নতুন করে মানুষের কাছে পরিচিত করে তুলতে হবে না। সবাই কিন্তু তার সম্পর্কে সহজেই জানতে পারবে। মনে করো অ্যাপেল, তোমার এই ব্র্যান্ডের অধীনে যতগুলা পণ্য নিয়ে আসো, আইফোন থেকে শুরু করে যত ধরনের আইফোন হোক না কেন, বাজারে পর্যন্ত কোনো তার এই পণ্যের পরিচিতির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে না। অর্থাৎ তার নামে যেহেতু এটা ব্র্যান্ড নিবন্ধন করা আছে, এর মালিক খুব সহজেই কি করতে পারবে বলতো, এই সুবিধা ভোগ করতে পারবে। তাকে এর জন্য বেশি বিজ্ঞাপন বা মানুষের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। 2, ক্রেতা ও ভোক্তাদের সুবিধা। ক্রেতা ও ভোক্তারা কিভাবে সুবিধা প্রাপ্ত হয়? ক্রেতা বা ভোক্তা ব্র্যান্ডের পণ্য কিনতে তারা খুবই তাদের মধ্যে একটা আগ্রহ দেখা যায়। ব্র্যান্ডেড পণ্য, যে পণ্যগুলো একবার এরকম প্রতিষ্ঠিত লাভ করে, তখন ক্রেতা বা ভোক্তা খুব সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোন ব্র্যান্ডের পণ্য কিনবে। মনে করো তুমি মোবাইল ফোন কিনবা, তো তুমি অনেকগুলো বাজারে মোবাইল ফোন আছে, আর যেগুলো নিবন্ধিত ট্রেডমার্ক, রেজিস্টার্ড ট্রেডমার্ক সম্পর্কিত পণ্য বাজারে খুব সহজেই ক্রেতা চিনতে পারে। সে আগে থেকেই ঠিক করে নেয় যে আমি এই পণ্যটা কিনবো, তাকে বেশি খোঁজাখুঁজি করতে হয় না। সে ওই পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে, পণ্যের দাম সম্পর্কে, পণ্যের সুবিধা অসুবিধা সম্পর্কে আগে থেকেই জানে, সুতরাং তাকে বেশি সময় নষ্ট করতে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে ক্রেতা ভোক্তার ক্ষেত্রে সেলস আফটার সার্ভিস, অর্থাৎ বিক্রয়োত্তর সেবা। একটা ব্র্যান্ডেড পণ্যের ক্ষেত্রে সে যদি পণ্যটা কেনার পর কোনো সমস্যা দেখা দেয়, সে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে, কারণ প্রতিষ্ঠিত একটি ট্রেডমার্ক সম্পর্কিত মানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এবং অনেক ব্র্যান্ডেড পণ্যগুলা বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে, যে সেলস আফটার সার্ভিস দিয়ে থাকে, 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত তারা সেবা সুযোগ দিয়ে থাকে। সেক্ষেত্রে ক্রেতা ভোক্তারা খুব সুবিধা পেয়ে থাকেন। লাস্ট হচ্ছে বিক্রেতার সুবিধা। দেখো, আগে থেকে যেহেতু ক্রেতারা তা ঠিক করে থাকে কোন পণ্যটা কিনবেন, দাম কেমন, সবকিছুই জানেন। এক্ষেত্রে যে বিক্রেতা কোনো এই ট্রেডমার্ক সম্পর্কিত পণ্য বা ব্র্যান্ডেড পণ্য বিক্রেতা তেমন বেশি দর কষাকষি করতে হয় না, পণ্য সম্পর্কে বেশি বার্গেনিং করতে হয় না, তারা খুব সহজেই বিক্রি করতে পারে। কারণ এটা একবার যদি সুনাম প্রতিষ্ঠিত হয়, মানুষ কিন্তু খুব সহজেই ওই পণ্যটা কিনে থাকে। এই হচ্ছে ট্রেডমার্কের সুবিধা। কপিরাইট। তো আমরা জানলাম প্যাটেন্ট, ট্রেডমার্ক, এখন হচ্ছে কপিরাইট। তাহলে প্যাটেন্ট কিসের জন্য? আবিষ্কারের অধিকার রক্ষা করার জন্য। ট্রেডমার্ক কিসের জন্য? কোনো পণ্য বা ব্যবসায়ীকে মানুষের কাছে পরিচিত করে তোলার জন্য, যার ফলে ওই ব্যবসায়ী বা ওই পণ্য মালিক তা ব্যবহার করার একক অধিকার ভোগ করে। তো এখন কপিরাইট কিসের ক্ষেত্রে? যেমন অনেক প্রবন্ধিক বা উপন্যাসিক অথবা সাহিত্যিক গল্প, উপন্যাস, নাটক রচনা করলেন, তারপর চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র তৈরি করলেন, ফটোগ্রাফার ফটোগ্রাফি করলেন, কোনো সফটওয়্যার ডেভেলপার কোনো প্রোগ্রাম উন্নয়ন করলেন, ইত্যাদির অধিকার রক্ষা করার জন্য যে আইনটি প্রচলিত তাকে বলা হয় কপিরাইট আইন। দেখি কপিরাইট কাকে? লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের উপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী
আইনগত অধিকারকে বলা হয় কপিরাইট। লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্ট কর্মের উপর একটা নির্দিষ্ট সময়ের জন্য যে স্থায়ী আইনগত অধিকার তাকে বলা হয়। তো নির্দিষ্ট সময়, অর্থাৎ যদি বই প্রকাশক হয় তাহলে তিনি নিবন্ধন করার পরে তার মৃত্যুর 60 বছর পর্যন্ত তার স্বাস্থ্য সংশ্লিষ্ট যে পক্ষসমূহ আছে সে অধিকার ভোগ করে থাকেন। চলচ্চিত্র ক্ষেত্রে এটা প্রকাশের 60 বছর পর্যন্ত ভোগ করে থাকে। অর্থাৎ লেখক হোক বা কোনো শিল্পী হোক, তারা যেই তার সৃজনশীল কর্ম রয়েছে, সৃষ্ট কর্ম রয়েছে, তার উপর একটা নির্দিষ্ট সময়ের জন্য যে স্থায়ী আইনগত তাকে বলা হয় কপিরাইট। এই কপিরাইটের ফলে লেখকের কোনো লেখা অন্য কেউ নকল করতে পারে না, অন্য কেউ তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না, সংশোধন করতে পারে না, পরিমার্জন করতে পারে না, সংযোজন করতে পারে না। যেমন বই, প্রবন্ধ, কবিতা, গল্প, নাটক, চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত, কৌশল, অডিও রেকর্ডিং, সাউন্ড রেকর্ডিং, শিল্প সংক্রান্ত নকশা, ফটোগ্রাফস, স্থাপত্য শিল্পকর্ম, সফটওয়্যার ইত্যাদি বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষার জন্য কপিরাইট আইন প্রয়োজন। অর্থাৎ কোনো বই লেখকের বই যাতে কেউ নকল করতে না পারে, কোনো শিল্পীর কোনো সুর বা কোনো গীতিকারের গান অন্য কেউ নকল করতে না পারে, ফটোগ্রাফ অন্যের নামে নিজ নামে না চালাতে পারে, এই জন্য কপিরাইট করা হয়। বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন 2000 সাল, যার সংশোধন করা হয় 2005 সালে। আর বাংলাদেশের কপিরাইট বিধিমালা হচ্ছে 2006 সাল। মনে রাখবেন, এগুলো এমসিকিউর জন্য লাগবে। তাহলে দেখো তো, বাংলাদেশের প্যাটেন্ট ডিজাইন আইন হচ্ছে 1911 সাল, ট্রেডমার্ক আইন 2009 সাল, আর কপিরাইট আইন হচ্ছে 2000 সাল, আর কপিরাইট বিধিমালা হচ্ছে 2006 সাল। উপমহাদেশে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম কপিরাইট আইন পাশ হয় 1912 সালে। তো কপিরাইট আইনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি, দেখি। এক, বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কিত। বুদ্ধিবৃত্তিক সম্পদ বা মেধা সম্পদ আসলে কি? মানুষ তার মেধা, জ্ঞান, বুদ্ধি, সৃজনশীলতা ইত্যাদির মাধ্যমে যে সম্পদ সৃষ্টি করেন বা যে কর্ম সৃষ্টি করেন তাকে বলা হয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। আর কপিরাইট প্রযোজ্য হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষেত্রে, যেমন লেখালেখি, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, তারপর হচ্ছে চলচ্চিত্র, সঙ্গীত, অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, ফটোগ্রাফি, তারপর হচ্ছে সফটওয়্যার ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে কপিরাইট প্রযোজ্য। স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ। কপিরাইট আইন এর স্বত্বাধিকার যিনি, তার স্বার্থ সংরক্ষণ। স্বত্বাধিকার অর্থাৎ ওই বিষয়বস্তু, ওই সৃষ্টিকর্মের উপর যার যার অধিকার রয়েছে। একজন লেখক বই লিখলেন, তার অধিকারটা যাতে রক্ষা পায়। একজন প্রকাশক তিনি বই প্রকাশ করলেন, তাহলে এক্ষেত্রে লেখক এবং লেখক তার তার যে সত্যটা এটা কিন্তু নিয়োগ করলেন প্রকাশকের কি করলেন, প্রকাশকের অধিকার রক্ষা পাবে কিসের মাধ্যমে? এই কপিরাইট আইনের মাধ্যমে। নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ। কপিরাইট নির্দিষ্ট সময়ের জন্য। মনে রাখবা, কপিরাইটের মেয়াদ হচ্ছে, যদি লেখালেখি হয় সেক্ষেত্রে প্রকাশ ওই লেখক বা ওই প্রকাশক মারা যাওয়ার পরে পরবর্তী 7 বছর পর্যন্ত তার মেয়াদ থাকে, সে সুবিধা তার সুবিধা ভোগ করতে পারে। আর যদি চলচ্চিত্র চলচ্চিত্র অথবা নাটক ইত্যাদি হয়, সেটা প্রকাশ পাওয়ার পরে, ফটোগ্রাফি হয় প্রকাশ পাওয়ার পরে 7 বছর মেয়াদ। কপিরাইট নিবন্ধন বিষয়টা হচ্ছে, কেউ চাইলে এটা করতেও পারে, না করতে। তবে যদি কেউ নিবন্ধন না করে, তাহলে যদি তার লেখালেখি বা তার সৃষ্ট কর্মটি তার অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার বা বিক্রয় করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না। অধিকার ভঙ্গের জন্য শাস্তি। কপিরাইট যদি নিবন্ধন থাকে, তাহলে যদি কেউ এই অধিকার ভঙ্গ করে, অর্থাৎ তার অনুমতি ছাড়া ব্যবহার, সংশোধন, সংযোজন বা নিজ নামে চালিয়ে যায়, সেক্ষেত্রে তার জন্য 2 ধরনের শাস্তি রয়েছে। একটা হচ্ছে, পরবর্তীতে আলোচনা করবো আমরা, দেওয়ানি প্রতিকার, একটা হচ্ছে ফৌজদারি প্রতিকার। দেওয়ানি প্রতিকার হচ্ছে এই ক্ষেত্রে তার জরিমানা হবে, অর্থদণ্ড হবে, স্বত্বাধিকারী নিয়োগ ছিনিয়ে নেওয়া, বাতিল করা হবে, কোনো জেল হবে না। আর ফৌজদারি ক্ষেত্রে জেল এবং জরিমানা দুটোই হবে। কপিরাইটের সত্ত্ব নিয়োগ গ্রহণযোগ্য, অর্থাৎ কপিরাইটের ক্ষেত্রে সত্ত্ব নিয়োগ করা যায়, মালিকানা সত্ত্ব হস্তান্তর করা যায়। যেমন একজন লেখক বই লিখলেন, সে প্রকাশকের নিকট চুক্তির মাধ্যমে নির্দিষ্ট রয়্যালটির বিনিময়ে সে তার সত্ত্বটা প্রকাশককে দিতে পারে। প্রকাশক চাইলে
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই বইটা প্রকাশ করতে পারবেন, লেখালেখিটা সে চাইলে সংরক্ষণ করতে পারবেন, সে সংযোজন করতে পারবেন, সংস্করণ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ঠিক এরকম তো প্রকাশকের নিকটে সত্য নিয়োগ করা হয় কিসের বিনিময়ে করা হয়? রয়্যালটির বিনিময়ে করা হয়। অর্থাৎ প্রকাশক লেখককে যে অর্থটা দেন তার বইটি প্রকাশ করা বা ব্যবহারের জন্য বা বিক্রির জন্য, সেটাকে বলা হয় রয়্যালিটি। কপিরাইটের নিবন্ধন। কপিরাইট নিবন্ধনের জন্য প্রথমত আবেদন করতে হবে। আবেদন কি কি করতে পারেন? প্রণেতা, যিনি ওই লেখক যিনি লিখলেন বা যিনি কোনো চলচ্চিত্র নির্মাণ করলেন বা এর সাথে সংশ্লিষ্ট যে পক্ষগুলো রয়েছে তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। আবেদন করতে হবে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে এক্ষেত্রে। আর আবেদন পেশের প্রক্রিয়া, আবেদন করার ক্ষেত্রে যে নিবন্ধকের কপিরাইট নিবন্ধন অফিস থেকে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে, অথবা যে দ্বিতীয় তফসিল রয়েছে সেটাতে মনোনীত ইস্যু ফি সমাপ্ত হবে। এক্ষেত্রে 1000 টাকা ফি সহ, অর্থাৎ যদি লেখক বা যিনি প্রথম স্বত্বাধিকার তিনি যদি নিবন্ধন করতে চান 1000 টাকা, আর যদি প্রকাশক বা সেক্ষেত্রে ফি ভিন্ন হতে পারে। আবেদনের বিষয়বস্তুগুলো যেমন নাম, কোন বিষয় করলো এবং এই বিষয়ে লেখা বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহকে আবেদনের কপি প্রেরণ করতে হবে। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহকে আবেদনপত্রের কপি, যেমন প্রকাশক যদি কপিরাইট নিবন্ধনের জন্য আবেদন করে সেক্ষেত্রে অবশ্যই একটা কপি লেখককে দিতে হবে। আবার একটা গান একজন গাইলেন, সুর করলেন একজন, গানটা রচনা করলেন একজন, সেক্ষেত্রে যদি গীতিকার এটাকে নিবন্ধন করতে চায় তাহলে সুরকার এবং যিনি গানটা লিখলেন তাকে সেই কপিটা, তার আবেদনের একটা কপি অবশ্যই তাকে প্রেরণ করতে হবে। আবেদনপত্র মূল্যায়ন ও নিবন্ধন শনাক্তকরণ। নিবন্ধক আবেদনপত্রটি মূল্যায়ন করে যদি কারো কোনো অভিযোগ না থাকে তখন তিনি তার নিজস্ব সিল মোহর দিয়ে তাকে সনদ প্রদান করে দেন। এই সনদ পাওয়ার পরে সে কপিরাইট ইস্যুটা করতে পারে। কপিরাইট আইন লঙ্ঘন বা ভঙ্গ করার পরিণতি দেখা যাক। কপিরাইট আইন ভঙ্গ করলে কি কি পরিণতি বা কি কি ফল হয়। দেওয়ানি প্রতিকার। দেওয়ানি প্রতিকার এক্ষেত্রে জেল হবে না, জরিমানা হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কপিরাইট আইন ভঙ্গ করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে ধরো যমুনা প্রকাশনের একটি বই নতুন একজন প্রকাশক এসে পদ্ম প্রকাশনী এসে সে তার অনুমতি ছাড়া নিজে ছাপিয়ে ফেললেন, প্রকাশ করে ফেললেন, তখন যমুনা প্রকাশনী যদি এই কপিরাইট আইন কপিরাইট করা থাকে তখন সে যদি আদালতের মাধ্যমে আবেদন করে তার বিরুদ্ধে মামলা করে, তাহলে পদ্ম প্রকাশনী যদি প্রমাণ করতে না পারে তাহলে যমুনা প্রকাশনী প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে পদ্ম প্রকাশনীর যে স্বত্বাধিকারী রয়েছে তা বাতিল করা হবে এবং তাকে জরিমানা করা হবে। দ্বিতীয়ত ফৌজদারি প্রতিকার। ফৌজদারি প্রতিকার, তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রথমবার কপিরাইট আইন ভঙ্গ করে, যদি তোমার সেটা চলচ্চিত্র ছাড়া গল্প, উপন্যাস, নাটক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে তাকে প্রথমত কমপক্ষে 6 মাসের জেল হবে। প্রথমবারের মতো হলে 6 মাসের জেল হবে এবং জরিমানা হচ্ছে 50,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত প্রথমবার এই ভুলটা করলে। এবং চলচ্চিত্র ছাড়া যদি সে আবার এই সেম একই ভুলটা যদি দ্বিতীয়বারের মতো করে সেক্ষেত্রে তার কমপক্ষে 6 মাসের জেল হবে, সর্বোচ্চ 3 বছরের জেল হবে। কমপক্ষে 6 মাসের জেল, সর্বোচ্চ কত বছরের জেল? 3 বার। দ্বিতীয়বার ভুলটা করবে, দ্বিতীয়বার যদি সে একই দোষী হয়, ভঙ্গ করে, এবং কমপক্ষে 1 লাখ টাকা, সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানা হবে। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? যদি চলচ্চিত্র ছাড়া অন্য কোনো বিষয়ে যেমন লেখালেখি, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি যে কোনো বিষয়ে সে এবং সফটওয়্যার ছাড়া যদি প্রথমবার ভঙ্গ করে কপিরাইট আইন, তাহলে সেটা তাকে
কমপক্ষে প্রথমবার হলে 6 মাসের জেল হবে, কমপক্ষে ন্যূনতম 50,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর একই ভুল যদি সে দ্বিতীয়বার করে তাহলে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত জেল হতে পারে, কমপক্ষে 6 মাসের জেল, সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, এবং তার জরিমানা হতে পারে 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত। আর চলচ্চিত্রের ক্ষেত্রে যদি সে এই ভুলটা করে, কোনো চলচ্চিত্র যদি সে নকল করে বা তার অনুসারে যদি সে এটা আরেকটা চলচ্চিত্র করে বা প্রকাশ করে, কপি করে, কপিরাইট ভঙ্গ করে, সেক্ষেত্রে তার সব আমরা পাইরেসি বলি, যে অনেক চলচ্চিত্র পাইরেসি নকল করে, কপি করে, সেক্ষেত্রে তার 1 বছর থেকে 5 বছরের পর্যন্ত জেল হবে। আর যদি সফটওয়্যার হয়, সফটওয়্যার হলে 6 মাস থেকে সফটওয়্যার পাইরেসি করলে সেক্ষেত্রে ওই তার মালিকানা তো নিয়ে নেওয়াই হবে, তার 6 মাস থেকে 4 বছর পর্যন্ত জেল হবে, এবং জরিমানার ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে 1 লাখ টাকা, সর্বোচ্চ 4 লাখ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইটের এ পর্যন্তই সমাপ্তি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা জানাতে পারবা কমেন্ট বক্সে।